আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সন্ধ্যা নামতে নামতে আকাশ জুড়ে লালচে আভা মিশে গিয়ে কালচে নীল রঙের রূপ নিল। দূরের মাঠ প্রান্তর ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল। বাড়ির উঠোনে এখনো মৃদু আলোর ঝলকানি, গাছের পাতায় পাতায় সন্ধ্যার বাতাস খেলা করছে। বাড়ির ছাদ তখন সবার হাসি, আনন্দ, গানের সুর আর পায়ের ছন্দে মুখরতা। নাচ গানের রিহার্সাল জমে উঠেছে। কে কোন গানে নাচবে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে সবাই। কখনো হেসে ফেটে পড়ছে, কখনো তাল কাটলে কেউ ঠাট্টা করছে। নুহা এক কোণায় দাঁড়িয়ে দেখে মাঝে মাঝে সাহায্য করছে। ঠিক তখনই পেছন থেকে আরিফা বেগম এসে নুহার কাঁধে হাত রাখলেন। নুহা, তুমি জানো আহির কোথায় গেছে? ছেলেটা সেই সকাল থেকে বের হয়েছে, এখনো ফিরলো না। আমি ভেবেছিলাম অফিসে গেছে, কিন্তু ওর বাবা তো বিকেলে এসে বলল অফিসে নাকি যায়নি আহির। তোমাকে কিছু বলে গেছে? নুহা একটু চমকে উঠল। আমি 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 জানি না আন্টি, উনি আমাকে কিছুই বলেননি। আরিফা বেগম কপালে ভাঁজ পড়ল। তুমি একবার ফোন করে দেখো তো, বলো যেখানে থাকুক যেন এখনই ফিরে আসে। আমার তো রান্নাঘরে যেতে হবে, অনেক লোকজন, রমা একা কুলোতে পারছে না। বলে তাড়াহুড়ো করে নিচে নেমে গেলেন আরিফা বেগম। কল করতে গিয়ে নুহার একটু ইতস্তত বোধ হলো। নুহা ফোনটা কানে ধরে কিছুক্ষণ নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে আসা যান্ত্রিক কণ্ঠ জানিয়ে দিল, আপনার ডায়াল করা নম্বরটি বন্ধ রয়েছে। হাতটা ধীরে ধীরে নামিয়ে নিল সে। বুকের মধ্যে দুঃখপুকানিটা স্পষ্ট হয়ে উঠল। মনে হলো চারপাশের কোলাহল, হাসি, আনন্দ সব যেন ক্রমে দূরে সরে যাচ্ছে। ছাদে এখনও সালমান গলা মিলিয়ে বাংলা গান গাওয়ার চেষ্টা করছে। তাতে বাকিরা হেসে লুটুপুটি খাচ্ছে। কিন্তু নুহার কানে সে হাসির শব্দ আর ভালো লাগছে না, বরং মনে হচ্ছে অদৃশ্য একটা অশনি সংকেত তার চারপাশে ঘিরে ফেলেছে। ফোন বন্ধ কেন? নিজের মনে বিড়বিড় করে উঠল নুহা। কিছুক্ষণ আগে সালমানের ঠাট্টা মশকরা করা কথা মনে পড়ল। আপনার বরের নাম্বার আপনার কাছে নেই, বিষয়টা তো ভালো দেখায় না। কথাটা কেন জানি এখন কাটার মতো বিচ্ছে নুহার মনে। সত্যি তো, আহিরের নাম্বার কেন তার কাছে নেই? যাই হোক না কেন, ওরা তো এক ছাদের নিচে থাকে। নুহা অসহায়ভাবে চারপাশে তাকালো। সবার ব্যস্ততা, আনন্দ, সাজসজ্জার প্রস্তুতি, সব কিছুতে যেন সে অচেনা অতিথি। একটা সময় ছিল যখন আহিকে নিয়ে এমন চিন্তা করার প্রয়োজন হতো না, কিন্তু এখন কেন আহিরের জন্য এতটা মন ব্যস্ত হচ্ছে? সেদিনে সে ভয়ানক ঘটনার কথা নুহার বারবার মনে পড়ছে। আহিরের সাথে যদি আজও খারাপ কিছু ঘটে? নুহার বুকের ভেতরটা কেমন যেন মোচুতি উঠল। সে আবার ডায়াল করলো আহিরের নাম্বার। ফোন বন্ধ রয়েছে। আবার সেই একই উত্তর। এবার সত্যি আতঙ্ক গ্রাস করলো। নোয়া চুপ করে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। সন্ধ্যার আবছা আলোয় আকাশটাও যেন ভারী মনে হচ্ছে। মনের মধ্যে প্রশ্ন, ভয় আর একরাশ উদ্বেগ। আহির কোথায় আপনি? নিশি হাসতে হাসতে নোহাকে ডাকলো। আপু চলো, এবার তুমি নাচবে। মুহূর্তের মধ্যেই সবাই সাইতে উঠল। নোহা একটু ইতস্তত করলো, শেষমেশ সবার অনুরোধ মেনে নিল। গানের সুর যখন শুরু হলো, নোহা ধীরে ধীরে তাল মেলাতে লাগলো। প্রথমে একটু সংকোচ, তবে খুব তাড়াতাড়ি সে সুরের সাথে মিশে গিয়ে নাচ শুরু করলো। তার হাতের আঙ্গুলের বাঁক, চোখের ভাষা, শরীরের গতি সব কিছু যেন এক অনন্য হাবভাব সৃষ্টি করছিল। সবে মুগ্ধ হয়ে দেখছিল, তবে একজনের দৃষ্টি যেন বিশেষভাবে আটকে গেল নোহার প্রতি। নাচ শেষ হতেই নোহার চোখ পড়ল ঠিক সামনে দাঁড়িয়ে থাকা আহিরের দিকে। মুহূর্তেই নোহার চোখ পড়ল আহিরের হাতে থাকা ছোট্ট প্রাণীটির দিকে। নোহা অবাক হয়ে বলে উঠল, বিড়াল? নোহা একটু এগিয়ে গেল, বিস্ময়ের সাথে জানতে চাইল, আপনি ওকে কোথায় পেলেন? আহির হেসে বলল, অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু আপনার শেরুর মতো ঠিক ওই রকম বিড়াল পাইনি। তবে দেখুন, এরা দেখতে অনেকটা শেরুর মতো, সামান্য পার্থক্য আছে শুধু। বলে সে বিড়াল ছানাটা নোহার দিকে এগিয়ে দিল। নোহা দু হাতে কোলে তুলে নিল ছোট্ট বিড়াল ছানাটিকে। নরম তুলতুলে আর তার ছোট্ট চোখ দুটো মায়েই পূর্ণ। অবাক করা বিষয় হচ্ছে, বিড়ালটা সত্যি শেরুর মতো। ঠিক তখনই ঈশানের চিন্তিত কণ্ঠে ভেসে এলো, আহির ভাই, তুমি কোথায় ছিলে? আমরা সবাই তোমাকে খুঁজছিলাম। মামুনি কত চিন্তা করছিল, আর নোহা তোমাকে কতবার কল দিয়েছে। আহির একটু হেসে বলল, আমার একটা বিশেষ কাজ ছিল, যাই হোক তোরা রিহার্সেল চালিয়ে যা, আমি একটু পর যোগ দিচ্ছি। বলে সে ছাদের সীমানা পেরিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল। নোহা যখন ঘরের দরজা খুলে ঢুকলো, চোখ পড়ল
আহির সোফায় বসে আছে। নুহাকে দেখেই আহির উঠে দাঁড়িয়ে পড়ল, মুখে একটা হাসি টেনে বলল, আপনার বিড়াল পছন্দ হয়েছে? আহিরের প্রশ্ন শুনে নুহা একটু থেমে গেল, তারপর ধীরে ধীরে বলল, আপনি সকাল থেকে বিড়াল খুঁজতে বের হয়েছিলেন? আহির হেসে উঠল। না, আসলে আমি আপনার হাতে কি? কোথাও তো কিছু নেই। ওসব ছাড়ুন, আপনি বলুন, আপনি কি আমার জন্য সত্যি চিন্তা করছিলেন? মানে ঈশান বলল আপনি বারবার আমাকে কল করছিলেন। নুহার মুখে বিরক্তির একটা ছাপ স্পষ্ট হয়ে উঠল। কথা ঘোরাবেন না। ডান হাতে কি লুকাচ্ছেন? বলে নুহা তার দৃষ্টি আরও তীক্ষ্ণ করে আহিরের দিকে তাকালো। শান্ত গলায় বলল, হাত সামনে আনুন। আহির কিছু না বলে ধীরে ধীরে ডান হাতটা সামনে নিয়ে এলো। নুহার চোখ পড়ল হাতের আঙ্গুল থেকে কবজি পর্যন্ত গভীর আঁচড়ের দাগে। ক্ষত স্থান থেকে কিছুটা রক্ত বেরিয়েছে মনে হয়। ওই আরেকটা বিড়াল পেয়েছিলাম, শেরুর মতো দেখতে, তবে একটু বড় ছিল। ধরতে গিয়েছিলাম, কামড়ে আছড়ে এমন অবস্থা করেছে। নুহার চোখে মুখে অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল। তীক্ষ্ণ সুরে বলল, আপনাকে এসব করতে কে বলেছে আহির? হ্যাঁ, আমার চিন্তা হচ্ছিল আপনার জন্য। সেদিনের ঘটনার পর যে কোনো মানুষের জন্যই চিন্তা হওয়া কি স্বাভাবিক নয়? তবে হ্যাঁ, আপনি এর অন্য কোনো মানে ভেবে বসবেন না। তারপর তাড়াতাড়ি চলে যেতে লাগলো। তবে দরজার কাছে পৌঁছে হঠাৎ থেমে গেল। কিছু সময় চুপ থেকে আবার ঘুরে দাঁড়িয়ে পড়ল। আমার জন্য শুধু শুধু কষ্ট করবেন না, এতে কিছুই ঠিক হবে না। আর হাতে ঔষধ লাগিয়ে নেবেন। আজকের জন্য ধন্যবাদ। বলে নুহা দরজা খুলে বেরিয়ে গেল। আহির এক নজরে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। তার ঠোঁটের কোণে এক মলিন হাসি খেলে গেল। সকালটা যেন একটু অন্যরকম, চারপাশে এক ধরনের উৎসবের আমেজ। আকাশটা ফিকে কমলা আর নরম সোনালি রঙে রাঙ্গা। ভোরের শিশির মাটিতে মিশে একটা স্নিগ্ধ ঠান্ডা গন্ধ ছড়িয়ে দিয়েছে। তবে এর মাঝেও বাড়ির বড় উঠোনের এক কোণে অনন্যা চুপচাপ বসে আছে। সবার কোলাহলের বাইরে একটু নির্জনতার খোঁজে যেন এই কোণাটাই এসে বসা। চারপাশের আনন্দের ঢেউ, কিন্তু তার মনের ভেতর হালকা একটা দুশ্চিন্তা, অজানা নিশ্চয়তা। নিশি উঠোন দিয়ে হেঁটে আসছিল। ওর নজর গেল অনন্যার দিকে। একরকম থমকে দাঁড়ানো। অনন্যাকে এত চুপচাপ দেখে খানিকটা অবাকই হলো। নিশি এগিয়ে গেল। কি অনন্যা, এভাবে এখানে বসে আছিস কেন? কি হয়েছে? অনন্যা একটু চমকে তাকালো, তড়িঘড়ি মুখে হাসি আনার চেষ্টা করলো। কই কিছু না তো, এমনি বসে আছি। তুই কোথাও যাচ্ছিস? নিশি ভুরু কুচকে তাকিয়ে রইল, যেন বুঝতে চাইছে সত্যি কি কিছু হয়নি। আজ তোর মেহেদিতে পরার জন্য যে জামাটা কিনেছিলাম ওটার সঙ্গে ম্যাচিং দুল কেনা হয়নি। আর কিছু টুকটাক জিনিসও লাগবে। ঈশান ভাই বাজারে যাচ্ছিল, তাই ঈশান ভাইয়ের সাথে যাচ্ছি। অনন্যা কিছু বলল না, তবে চোখের কোণেই হালকা একটা ভাব লেগে রইল। জানি সে চোখ এড়ায়নি। সকালটা যেন একটু বেশি ঝলমলে, তবে নিশির মনের মধ্যে অস্থিরতার ছায়া এখনও টুকটাক ঘুরপাক খাচ্ছিল। অনন্যাকে সে বিয়ে ঠিক করার দিন থেকেই দেখছি মেয়েটা কেমন যেন চুপচাপ মনমরা হয়ে আছে। গেট পার না হতেই একটা চেনা কণ্ঠে থমকে দাঁড়ালো। সকাল সকাল আপনার মুডের কি হলো ম্যাডাম? এমন গভীরভাবে কাকে নিয়ে ভাবছেন? আমাকে নিয়ে? নিশি চমকে তাকালো, দেখলো সালমান গাড়ির ভেতর আরাম করে বসে আছে। জানালা নামিয়ে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিশি ভুরু কুচকে বলল, আপনি এখানে কি করছেন? সালমান হাসলো। মার্কেটে যাব, চলো উঠে পড়ো। গাড়ি দরজা খুলে ধরল নিশির জন্য। নিশি খানিকটা দ্বিধায় পড়ে গেল। আমার তো ঈশান ভাইয়ের সঙ্গে যাওয়ার কথা ছিল। সালমান চোখ ঘুরিয়ে বলল, ঈশান ভাই ব্যস্ত বাড়ির কাজে, আর তুমি ঈশানের থেকে একটু দূরে থাকবে। সারাক্ষণ ঈশান ভাই কেন? নিশি গাড়িতে উঠে বসে পড়ল, হালকা ঠোঁট পাকিয়ে বলল, তা আপনার কি হিংসা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনাকেও তাহলে এখন থেকে সালমান ভাই বলবো। খুশি? সালমান হঠাৎ ঝুঁকে এলো। নিশি এক মুহূর্ত নিস্তব্ধ। সালমান হাত বাড়িয়ে সিট বেল্টটা টেনে দিয়ে বাঁধল। নিশির চোখে মুখে অস্বস্তি, আবার কোথাও একটা চাপা শিহরণ। সালমান নিচু গলায় ফিসফিস করে বলল, শুধু সালমান। নিশি কিছু বলল না, মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। তবে ঠোঁটের কোণে যেন একটা লুকোনো হাসি খেলে গেল। গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে বেরিয়ে গেল রাস্তায়। নোয়া ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো রোপমিরের ঘরের দরজার সামনে।
দরজাটা হালকা খোলা, ভেতর থেকে ভেসে আসছে নিচু স্বরে কথা বলার শব্দ। নোহা উকি দিয়ে দেখল শেহনাজ মীর আর রৌফ মীর পাশাপাশি বসে আছে, মুখ দুটো বেশ গম্ভীর। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নোহা নক করল। ভেতরে আসতে পারি? রৌফ মীর চোখ তুলে তাকালেন, মুখে কৃত্রিম এক হাসি টেনে বলেন, এসো নোহা। নোহা ধীরে ধীরে ভেতরে ঢুকে দাঁড়ালো। আপনি আমাকে ডেকেছেন? রৌফ মীর সোজা হয়ে বসলেন। তুমি আজকে অফিসে গিয়েছিলে? নোহা মাথা ঝাঁকালো। হ্যাঁ, বিয়ের জন্য কয়েকদিন যেতে পারবো না, তাই ভাবলাম একবার ঘুরে আসি, তবে দুপুরের আগেই চলে এসেছিলাম। রৌফ মীর চোখ সরু করলেন। তা না হয় বুঝলাম, কিন্তু শুনলাম তুমি আব্বাস উদ্দিনকে বলেছো যে কোম্পানির 6 বছরের হিসাব নিকাশ, লেনদেনের সমস্ত ডকুমেন্ট তুমি দেখতে চাও, তোমাকে দিতে। নোহা স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ আঙ্কেল, আপনাকে অফিসে পাইনি, তাই আব্বাস আঙ্কেলকে বলেছি। উনি আপনাকে জানিয়ে ভালোই করেছেন। শেহনাজ মীর এতক্ষণ চুপ ছিলেন। এসব কি বলছো নুহা? তোমার কি মনে হয় আমি আর ভাইজান 6 বছরে তোমার বাবার কোম্পানি থেকে টাকা সরিয়েছি? তুমি ভুলে যাচ্ছ এই 6 বছর আমরা পরিশ্রম করে কোম্পানিটাকে দাঁড় করিয়েছি, আর আজ তুমি এমন কথা তুলছো? নোহা গভীরভাবে শেহনাজ মীরের দিকে তাকালো। আমি সেটা কখন বলেছি ফুপি? কোম্পানিটা ভবিষ্যতে আমাকে চালাতে হবে, তাই এতটুকু দেখার অধিকার তো আমার আছে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে হিসাব দেখাতে আপত্তি কোথায়? রৌফ মীর গম্ভীর কণ্ঠে বললেন, তোমার বাবা আমার আপন ভাই ছিলেন। তার মৃত্যুর পর থেকে তোমাদের 2 বোন আর এই কোম্পানির দেখভাল করছি, আর আজ এটা তোমার প্রতিদান। তুমি আমাকে সন্দেহ করছো? তুমি কি জানো না আমার নিজেরও একটা কোম্পানি আছে? আমি কেন তোমার বাবার কোম্পানির টাকা সরাবো? আমি বুঝতে পারছি আঙ্কেল, তবে একটা কথা স্পষ্ট করে দিই, আপনি আমাদের উপর কোনো দয়া করেননি। আপনার কোম্পানি আজ বড় হয়েছে, কিন্তু 6 বছর আগে তার অবস্থা শোচনীয় ছিল, সেটা তো আপনিও জানেন। যাই হোক, আমি সেসব নিয়ে কথা বলতে চাই না। আমি আমার বাবার কোম্পানির 6 বছরের সব লেনদেনের হিসাব চাই। প্রতিটি কাগজ, প্রতিটি টাকা পয়সার ডকুমেন্টস আমার চাই। আশা করি সময় মতো সব তৈরি রাখবেন। নোহা দাঁড়িয়ে থাকলো এক মুহূর্ত, তারপর মাথা নিচু করে বলল, আমি আসি, কোনো ভুল হলে ক্ষমা করবেন। নোহা বেরিয়ে যাওয়ার পর ঘরটায় কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। শেহনাজ মীর অসহিষ্ণু ভঙ্গিতে শাড়ির আঁচল ঠিক করলেন, কণ্ঠে উপহাস আর ক্ষোভ মিশিয়ে বললেন, শুনলে তো ভাইজান, আমি তোমাকে আগেই বলেছিলাম এই মেয়েকে এত মাথায় তুলো না। সাপকে যতই দুধ কলা খেতে দাও না কেন, সময় হলেই ফোঁস তো সে করবেই। রৌফ মীর চুপচাপ সিগারেট ধরলেন, চোখে মুখে কঠোরতার ছাপ। দোয়ার ছাড়তে ছাড়তে ঠান্ডা অথচ ধারালো স্বরে বলেন, সাপের বিষ দাঁত কি করে ভাঙতে হয় সেটা রৌফ মীর খুব ভালো করেই জানে। রৌফ মীর খেলার নিয়ম ভাঙা পছন্দ করে না, যে ভাঙে তাকে খেলার মাঠ থেকেই সরিয়ে দেয়। সন্ধ্যার নরম আবায় সেজে উঠেছে ছাদের প্রতিটি কোণা। দিনের আলো মুছে গিয়ে যখন আকাশে গাঢ় নীলের আবরণ, তখনই এক ঝলক রঙিন আলোর ফোয়ারা যেন ঝরে পড়ছে পুরো ছাদ জুড়ে। চারিদিকে ঝুলছে ছোট ছোট রঙিন বাতি, বাতাসে দোল খাচ্ছে ফুলের মালা। মৃদু হাওয়ায় ভেসে আসছে সুরেলা গানের মূর্ছনা। আনন্দ উল্লাস সব মিলিয়ে উৎসবের সন্ধ্যা। মেয়েদের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সেই ছোট্ট বসার জায়গাটা, শীতল পাটি বিছানো, তার উপর বালিশ দিয়ে তৈরি করা নরম আসন, পাশে রাখা গোলাপ, গাধা আর রজনীগন্ধার চুড়ি। মেয়েরা সবাই রঙিন শাড়ি, গর্জিয়াস সালোয়ার কামিজে সেজেগুজে এসেছে। হাতে কাজের চুড়ি রিনিঝিনি শব্দে মিলিয়ে যাচ্ছে হাসি আর খুনসুটির শব্দ। মেহেদি আঁকার কাজ শুরু হয়েছে। আশেপাশে দাঁড়িয়ে কেউ গানের তালে হাততালি দিচ্ছে, কেউ বার মৃদু নাচের ছন্দে দুলছে, কেউ মজা করে বলছে মেহেদির রং যত গাঢ় হবে স্বামীর ভালোবাসাও নাকি তত বেশি হবে। নোয়া অনন্যার পাশে বসে মেহেদি আঁকার জন্য প্রস্তুতি নিচ্ছে, যদিও এসবের প্রতি তার আগ্রহ বরাবরই কম। নিশিতাকে জোর করে নিয়ে ধরে এসেছে। তখন হঠাৎই কানে একটা মিষ্টি গানের সুর ভেসে এলো। নোয়া অবাক হয়ে তাকিয়ে দেখল আহির গিটার হাতে দাঁড়িয়ে এক প্রকার হালকা নাচতে নাচতে গান গাইছে। গানটা শুরু হলো। আহির চোখ সরু করে সালমানের দিকে তাকালো। সালমানের চুপচাপ মুখটা যেন একটু অস্বাভাবিক লাগছিল। কিরে, তোর আবার কি হলো?
দেখছি মুখে যেন একটা নীরবতা সেটে বসে আছে। এসব তো তোর চরিত্রের সঙ্গে যায় না। সালমান গম্ভীর চোখে সামনের দিকে তাকিয়ে বলল, জানিস চারপাশে এত আনন্দ, এত হই হুল্লোড় দেখে কেন জানে আমার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। আহির ভুরু কুচকে তাকালো। আমি কি তোকে যেতে বলেছি? তুই নিজেই তখন থেকে বলে যাচ্ছিস যেতেই হবে যেতেই হবে, এখন আবার বলছিস যে যেতে মন চাইছে না। ঠিক করে বলতো ব্যাপারটা কি? সালমান কিছুক্ষণ চুপ থেকে খেই হারানো মানুষের মতো হালকা হাসলো, তারপর গলায় একটু রসিকতার ছোঁয়া এনে বলল, ওই আমি বিয়ে করব? ঈশান পাশে বসেছিল। সালমানের কথা শুনে চমকে তাকালো, তারপর সালমানের ঘাড়ে একটা হাত রেখে আবার বলতো তুই কি করবি? তুই আর বিয়ে? বলে ঈশান খিলখিলিয়ে হেসে উঠল। সালমান চোখ বড় করে ঈশানের দিকে তাকালো। আছরা, আমি কি এখন এত নালায়ক আছি যে বিয়ে করতে পারবো না? ঈশান হাসি থামিয়ে বলল, ভাই নালায়ক না, তুই বোধহয় নাবালক বলতে চেয়েছিলি। আহিরও এবার হেসে ফেল। সালমান ভুরু কুচকে বলল, আমি তো সেটাই বলেছি, এমন হাসবি না তো সব সময়। সালমান আহিরকে ধরে টলমলো পায়ে ঘরে ঢুকলো। নুহা তখন খাটের কিনারে বসে আনমনে জানালার বাইরে তাকিয়েছিল। দরজার শব্দে মুখ ফেরাতেই চোখে পড়ল আহিরের অস্বাভাবিক অবস্থা। মুহূর্তে উঠে দাঁড়ালো সে, কপালে চিন্তার ভাঁজ। সালমান, কি হয়েছে ওনার? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল নুহা। সালমান হালকা হাসি চাপার চেষ্টা করে বলল, ভাবি, আসলে আমরা একটা ছোটখাটো পার্টি করছিলাম। আহির তো এসব ছুঁয়েও দেখে না, কিন্তু আজ কি এক জেদের বসে যেন। কথা শেষ করার আগেই আহির টলতে টলতে বলে উঠল, খেয়েছি, বেশ করেছি। আমি তো শুধু। সালমান ওর হাত শক্ত করে ধরল। আস্তে, পড়ে যাবি তো। আহির বিরক্ত হয়ে ধমক দিল। ছাড় তো। দপদপে চোখে নুহার দিকে তাকিয়ে গভীরভাবে দেখতে লাগলো, যেন এই মুখটা তার চেনা অথচ অচেনা। নুহা অপ্রস্তুত হয়ে বলল, অদ্ভুত, এইভাবে কি দেখছেন? আরি চোখ সংকীর্ণ করে সালমানকে উদ্দেশ্য করে বলল, এই সালমান, তুই কি রে আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? এটা কে বলতো? ভাবি, ওকে শুইয়ে দিন, আমি আসছি। বলে দ্রুত সালমান বেরিয়ে গেল ঘর থেকে। নুহা এগিয়ে গিয়ে আহিরকে ধরল। আসুন, শুয়ে পড়ুন। আহির চমকে উঠল। তার আগে বলো আমাকে ধরেছো কেন? এটা তো আমার ঘর। তুমি কে? তুমি চোর নাকি? বলে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। নুহা দ্রুত শক্ত হাতে তাকে ধরে ফেল। আমি আপনার বউ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আহির স্তব্ধ চোখে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। দাঁড়াও দাঁড়াও। নোয়ার চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল সে। মুখটা নিজের দিকে ঘুরিয়ে গভীরভাবে তাকালো। আমার বউ? তুমি সত্যি আমার বউ? চোখে মুখে শিশুর মতো বিস্ময় আর আনন্দ। এই সালমান, দেখ, এটা আমার বউ, কত সুন্দর, তাই না? পেছনে তাকিয়ে দেখে সালমান নেই। ধ্যাৎ শালা, কোথায় গেলি? নোহা নিরুপায়। চলুন, বিছানায় চলুন। যখন আইকে কোনো মতে বিছানায় শুয়ে দিয়ে উঠতে যাবে, তখনই অন্যায় টান। পেছন ফিরে তাকাই নুহা। আই তার অন্যার প্রান্ত ধরে রেখেছে, চোখে যেন নেশা নয়, অন্যরকম এক আবেশ। এদিকে এসো, আমার কথা আছে। নোহা একটু বিরক্ত হয়ে পড়ল। ওনাটা ছাড়ুন, যা বলার। কথা শেষ হওয়ার আগেই আহির টান দিল। নোহা ভারসাম্য হারিয়ে পড়ল তার বুকের উপর। সমস্ত ঘর নিস্তব্ধ। নোহা মুখ তুলল। আহির গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে দৃষ্টি মাতাল নয়, স্নিগ্ধ কোমল, যেন কোনো অজানা আকর্ষণ। উঠতে যাবে নোহা, তখনই টের পেল কোমরে শক্ত হাত। মৃদু স্পর্শে যেন শরীর কেঁপে উঠল। বুকের ভেতর ধুকপুক শব্দ ক্রমশ বেড়ে চলল। আহির চোল সরিয়ে কানের পেছনে গুজে দিল। স্পর্শে শিহরণ খেলে গেল নুহার শরীর জুড়ে। আপনি কি মাতাল নাকি নাটক করছেন? আহির হাসল শিশুর মতো। কে বললো আমি মাতাল? আমি তো শুধু জুস খেয়েছি, আমি ওসব বাজে জিনিস খাই না। তুমি আমাকে সন্দেহ করছো? আমি গুড বয়, একদম গুড বয়। নুহার অস্থিরতা বাড়তে লাগলো। জানি আপনি গুড বয়, ছাড়ুন আমাকে আর ঘুমান। আহির হঠাৎ মুখ এগিয়ে আনলো, কোনো পূর্বপাশ ছাড়ে ঠোঁট ছুঁয়ে দিল নুহার গালে। নোয়া স্থবির, শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আহির আরো শক্ত করে ধরল, চোখের গভীরে আবেগ আকুতি। তুমি বলেছিলে তুমি আমার বউ, বউয়ের সামনে একটু ব্যাড বয় হওয়া যায় না? শোনো না, তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে, একটু ভালোবাসতে দিবা? নোয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। শব্দগুলো কোথাও যেন হারিয়ে গেল। শুধু অনুভব করলো বুকে ধুকপোকানে শরীর জুড়ে শিহরণ।
আহির প্লিজ ছাড়ুন, আপনি নিজের মধ্যে নেই। আহির মৃদু হাসল। নিজের মধ্যে থাকলাম কই, আমি তো তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি বউ। এই প্রথম আহির তাকে তুমি করে বলেছে। বউ শব্দটা এমনভাবে নুহার কানে লাগলো যেন সে সত্যি আহিরের সব কিছু, যেন এই ডাকের মধ্যেই তার সমস্ত পরিচয় লুকিয়ে আছে। আহির আবারও আলতো হাতে নুহার চুল সরিয়ে বলল, তোমার চোখে তাকালে মনে হচ্ছে আমি আমার পুরো পৃথিবীটা দেখতে পাচ্ছি বউ। আমি আর নিজের মধ্যে নেই, আমি তোমার মধ্যে ডুবে গেছি, তোমার এই চোখে। নুহা ওঠার চেষ্টা করলো না, কান পেতে শুনল আহিরের প্রতিটি শব্দ। তুমি বলো, আমি কি তোমার হয়ে যেতে পারি না? তুমি কি একটু ভালোবাসতে পারো না আমাকে? তোমার এই সুন্দর চোখে আমি আমাকে দেখতে চাইবো। নোহা চোখ বন্ধ করলো, তার ভিতরটা এলোমেলো হয়ে গেল। আহিরের শব্দগুলো যেন তার অস্তিত্বের গভীরে ছড়িয়ে পড়ল। সে জানে না এটা কেমন অনুভূতি, তবে এটা সম্পূর্ণ নতুন কিছু। আই ধীরে ধীরে চোখ মেলো, জানালার ফাঁক গলে সোনালি সূর্যের আলো বিছানায় এসে পড়েছে। চোখের পাপড়ির উপর রোদের মৃদু উত্তাপ, অথচ মনে এক অজানা ভার। মাথাটা ভারী লাগছে, যেন গত রাতে সব কিছু ঘুমের গভীরে ডুবে গেছে, অথচ কিছুটা এখনও রয়ে গেছে স্মৃতির ধোঁয়াশায়। বিছানায় উঠে বসল সে, হাতের আঙ্গুল চুলে চালিয়ে নিল ধীর গতিতে। মনে করতে চাইল গত রাত। কালকে রাতে সবাই চলে আসার পর আমরা তিনজন ছাদে ছিলাম। সালমান, ঈশান, ছাদ, জুস, হাসি তামাশা। তারপর আহির চোখ বন্ধ করে স্মৃতির সুতোয় টান দিল। ধোয়াটে আবছা কিছু দৃশ্যপট এক একে সামনে আসতে লাগলো। নিজের ভারসাম্যহীন পদক্ষেপ, সালমানের কাঁধে ভর্তি ঘরে ফেরা নোহার উদ্বিগ্ন চোখ। আহিরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। পরের দৃশ্যগুলো যেন ঝাপসা, অথচ অনুভব তীক্ষ্ণ। ওড়নার টান, তার হাতের মৃদু ছোঁয়া, বুকে হঠাৎ ধসে পড়া নরম শরীর, চুল সরিয়ে কানে পিছনে গুজে দেওয়া, গালে ঠোঁটের ছোঁয়া, তীব্র শিহরণ, কোমর জড়িয়ে রাখা মৃদু ফিসফিস বউ। আহির কাঁপা কাঁপা হাতে নিজের মুখ ছুঁয়ে দেখল, যেন সেখানে এখনও লেগে আছে সেই মুহূর্তের আবেশ। বুকের গভীরে ধকধক শব্দ আরও জোর হতে লাগলো। মনে হতে লাগলো শ্বাস আটকে আসছে। শিট! নিজের কপালে হাত রাখলো সে, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালের কোণে। আমি কি করলাম? কিভাবে পারলাম? নুহা আমার স্ত্রী, আমার দায়িত্ব, অথচ আমি এতটা কন্ট্রোললেস কিভাবে হলাম? আই নিজের মুখ আড়াল করলো দু হাতে। লজ্জা, অনুশোচনা, ভয় সব মিলিয়ে এক তীব্র অস্থিরতার বুকে চেপে বসেছে। নুহা এখন কি ভাবছে? আমাকে ঘৃণা করবেন? তার চোখে কি আমি নোংরা মানুষ হয়ে গেলাম, বা বিশ্বাসঘাতক? আমি বলেছিলাম নিজের সীমা কখনো পার হব না, অথচ আমি নিজেই কথা রাখিনি। আমি কি ওনার কাছে মুখ দেখাতে পারবো? ওনার চোখের দিকে তাকাতে পারবো? আইডের হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হলো। নিজেকে নিজেই অভিশাপ দিতে ইচ্ছে করছে। সালমান, ঈশান, তোরা শেষ। তোদের জন্যই আজ আমার সর্বনাশ হলো। তোদের এই চুস, এই পাগলামি, সব কিছুর জন্য তোরা দায়ী। কিন্তু সেই রাগও মুহূর্তেই মিলিয়ে গেল। আইডের মনে হলো এই যে তার বাঁধন ছেঁড়া মুহূর্ত, এই যে নিজের মধ্যে না থাকা, এই দায়ী সম্পূর্ণ তারই। সে কি সত্যি মাতাল ছিল, নাকি নোহার স্পর্শ, তার শ্বাস, তার নরম চোখের ভাষা, সেই সব মিলিয়ে নেশাটাকে ছড়িয়ে অন্য কিছু তাকে টেনেছিল। আই ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখল ঘর একেবারে ফাঁকা। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আরিফা বেগম আহিরকে দেখে বলেন, কি রে আহির, শরীরটা কি এখনো খারাপ লাগছে? আহির খানিকটা বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো, আম্মু, সবাই কোথায়? আরিফা বেগম হাসলেন, আরে সবাই তো ছেলের বাড়িতে হলুদ দেওয়ার জন্য বেরিয়ে গেছে, এতক্ষণে পৌঁছে গেছে হয়তো। নুহা বলল তোর শরীর ভালো না, তাই শুনে কেউ তোকে ডাকেনি। তোর বোনের বিয়ে আর তুই কিনা অসুস্থ হয়ে বসে আছিস, কি যে করিস না। এখন ঠিক আছিস তো? আহির জোর করে একটুখানি হাসলো। হ্যাঁ, ঠিক আছে। আরিফা বেগম রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, আয় তোকে খেতে দিচ্ছি, তারপর উঠোনে গিয়ে নুহাকে একটু সাহায্য কর। ও একা একা হলুদের সব আয়োজন করছে, ছেলের বাড়ি থেকেও তো হলুদ দিতে আসবে, অনেক কাজ আছে আমার, তাড়াতাড়ি আয় বাবু। আহির অবাক হয়ে বলল, নুহা বাড়িতে? উনি হলুদ দিতে যাননি? তোর বউ কেমন সেটা তো ভালো করেই জানিস। সবাই পশ্চিম দিকে গেলেও সে পূর্ব দিকে যাবে, তবে থেকে অবশ্য ভালো করেছে। এদিকে সবকে ঠিকঠাক করতে বল। আহির বাড়ির বাইরে বের হয়ে নুহাকে খুঁজতে শুরু করলো। এদিক ওদিক চোখ বুলিয়ে হঠাৎ লক্ষ্য করলো নুহা এক পাশে দাঁড়িয়ে একজন ছেলের সঙ্গে কথা বলছে। আহির কিছুটা কৌতূহল আর অজানা অস্বস্তি নিয়ে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, নুহা, এটা কে?
নুহা এক ঝলক তাকিয়ে কোনো উত্তর না দিয়ে ছেলেটির দিকে ফিরে ঠান্ডা গলায় বলল। আপনি যান তাহলে। ছেলেটা আহিরের দিকে একবার তাকিয়ে তারপর মাথা নিচু করে চলে গেল। নুহা তার দিকে ফিরল, কিন্তু আহিরের দিকে চোখ না তুলে হঠাৎ হলো নুহা আহিরকে এড়িয়ে যাচ্ছে না। তবে কেন জানি তার সঙ্গে মুখোমুখি হতে দ্বিধা আর সংকোচ কাজ করছে। আহির পেছন থেকে ডাকলো, আপনার কাছে কিভাবে ক্ষমা চাইলে আপনি আমাকে ক্ষমা করবেন, শুধু এইটুকু বলেন। নুহা থমকে দাঁড়ালো। কথাটা শুনে তার মনে এক ধরনের ধাক্কা লাগলো। নুহা মনে মনে নিজেকে প্রশ্ন করলো, সে কি সত্যি রেগে আছে? পেছন ফিরে তাকালো। আহির একটু এগিয়ে এসে গালটা নরম করে বলল, দেখুন, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। বিশ্বাস করুন, আমি নিজের মধ্যে ছিলাম না। আমি আমি এমন কিছু করতে চাইনি। জানি না কেন, কিভাবে, আসলে। আহিরের অসহায় কণ্ঠ আর চোখের ভাষায় লজ্জা মিশ্রিত অনুতাপ দেখে নোয়ার হাসি চেপে রাখতে পারল না। কত স্বামী আছে যারা স্ত্রীদের উপর জোর খাটে, অথচ আহির এমন একজন যে সামান্য ভুলে এমন অপরাধে ডুবে যাচ্ছে যে চোখ তুলে তাকাতেও পারছে না। কিন্তু হঠাৎ করে আহির তার মাথা তুলে তাকাতেই নুহা তার মুখের হাসি তার চোখে পড়ল। আহির সেটা স্পষ্ট ধরে ফেল। নুহা তাড়াতাড়ি মুখ গম্ভীর করে নিয়ে বলল, ঠিক আছে, তবে পরের বার এমন কিছু করবেন না। আপনি হুঁশে ছিলেন না, তাই কিছু বলছি না। বলে নুহা দ্রুত ঘুরে হাঁটা দিল, কিন্তু হঠাৎ আহির তাকে হাত ধরে টেনে সামনে আনলো। আচ্ছা নুহা, কাল রাতে আপনি কিছু বলেননি কেন? বলেননি বলুন তো, আপনার মতলবটা কি? নুহা বিরক্ত মুখে বলল, আহির, উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছি, এসব কি বলছেন? আমার আবার কি মতলব? সীমায় থাকুন, হাত ছাড়ুন। আহির হাত ছেড়ে দিল, তবে চোখ সরালো না। সত্যি করে বলুন, আমি আপনাকে কিস করেছি বলে আপনার রাগ হচ্ছে? রেগে আছেন আমার উপর, তাই তো? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুশিতে নাচি? অফকোর্স রেগে আছি। আপনি কাজটাই করেছেন এমন। আহির মুচকি এসে গাল বাড়িয়ে দিল। তাহলে একটা কাজ করুন, আমার কেস আমাকে ফেরত দিন। আমি অপাত্রে আমার মূল্যবান ভালোবাসা বিলাতে চাই না। নোয়া হক চুকিয়ে গিয়ে আহিরকে ঠেলে সরিয়ে দিল। আপনার মাথা খারাপ নাকি? আমি অপাত্র? কাল রাতে তো খুব বউ বউ করছিলেন। এটুকু বলেই নোয়ার মনে হলো সে ভুল কিছু বলে ফেলেছে। দ্রুত চলে যেতে লাগলো। আর পিছন থেকে হাসতে হাসতে বলল, আপনার ভালো লেগেছে তাই না? লাগলে রোজ বলবো। নোয়া হাঁটতে হাঁটতে মুখ লুকিয়ে হাসলো, কিন্তু তা বুঝতে দিল না। বিয়েবাড়ির পরিবেশ এক অন্যরকম ব্যস্ততায় ভরা। ঘুম থেকে ওঠার পরই উঠোন জুড়ে যেন হইচইয়ের একঝড় উঠে গেল। উঠোনের মাঝখানে প্যান্ডেল টানানো হয়েছে, আরও রঙিন কাপড়ও আলোকসজ্জায় পুরো আঙ্গিনা যেন প্রাণ ফিরে পেয়েছে। অনন্যার ঘরে মেয়েদের কলরব, খিলখিল হাসির মাঝে ঘরটা যেন ঝলমল করে উঠছে। বান্ধবীরা লাল শাড়ি গহনা পরে নিজেদের মধ্যে ব্যস্ত। অনন্যা আয়নার সামনে বসে লাল বেনারসি পরে মাথায় ঘুমটা টেনে একপাশে বসে আছে। তার মুখে চাপা লজ্জা, চোখে অজানা শঙ্কা মিশে রয়েছে, যেন কোনো এক অজানা আতঙ্ক তাকে আচ্ছন্ন করে রেখেছে। বাড়ির পেছনে ছোটরা নিজেদের মতো খেলায় মেতে আছে। ফুলের ঝুড়ি হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একজন ছোট্ট ছেলে চেঁচিয়ে উঠল, বর এসে গেছে, বর এসেছে। এবং সঙ্গে সঙ্গে সবার মধ্যে যেন এক গুঞ্জন ছড়িয়ে পড়ল। নিশি তাড়াহুড়ো করে বলল, অনন্যা তুই বস, আমরা একটু পরে এসে তোকে নিয়ে যাব। ততক্ষণ তুই জানালা দিয়ে দুলাভাইকে দেখতে পারিস। সবাই চলো, বর এসে গেছে। এদিকে আহির নোহাকে ডাকতে এলো। নুহা শুনুন। নোহা পেছন ফিরে দাঁড়িয়েছিল। যখন তার চোখে চোখ পড়ল, আহিরের দৃষ্টি যেন আটকে গেল। লাল শাড়িতে নোহাকে এমনিতেই সুন্দর লাগতো, কিন্তু আজ যেন আরও বেশি রূপে ঝলমল করছে সে। মৃদু হাওয়া তার কপালের বাম পাশ দিয়ে এলোমেলো চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। আহির কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। নোহা এগিয়ে এসে বলল, কিছু বলছিলেন? আহির যেন ঘোর কাটিয়ে উঠে বলল, হ্যাঁ, ওই অনন্যাকে নিয়ে আসুন, আমি ওইদিকে যাচ্ছি, আপনি ওকে দ্রুত নিয়ে আসুন। বলে তাড়াতাড়ি সরে গেল আহির। নোহা কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর নিশিকে সঙ্গে নিয়ে অনন্যাকে আনার উদ্দেশ্যে বের হলো। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে নোহা আর নিশির কথা চলছিল। হঠাৎ পিছন থেকে নিশির হাত কেউ টেনে ধরলো। নিশি চমকে পিছনে ফিরে দেখল সালমান দাঁড়িয়ে আছে। নিশি একটু অবাক হয়ে বলল, আপনার সাহস তো কম নয়, আপু যদি দেখতো তখন কি হতো? সালমান হাসি চাপতে চাপতে বলল, দেখলে আর কি করতো? এই যে নীলাঞ্জনা, তোমাকে এত শাস্তে কে বলেছে? নতুন করে কাকে পটাতে চাও?
নিশি মুখ খোলার আগে নুহার দিক থেকে চিৎকার শোনা গেল। অনন্যা! তাড়াহুড়ো করে ঘরে ঢুকে নিশি আর সালমান থমকে দাঁড়ায়। চোখের সামনে যে দৃশ্য তা যেন মুহূর্তেই ওদের নিঃশ্বাস আটকে দেয়। অনন্যা নিথর হয়ে মেঝেতে পড়ে আছে। তার হাতের কবজি থেকে অনবরত রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে, যেন লাল স্রোত চারদিকে বইছে। সাদা মেঝের উপর সেই টকটকে লাল রক্ত বড্ড ভয়ঙ্কর লাগছে। নুহা পাথরের মতো দাঁড়িয়ে, মুখটা সাদা হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। চারপাশে এক মুহূর্তের নিস্তব্ধতা। নিশি দৌড়ে গিয়ে অনন্যার পাশে বসে চিৎকার করে উঠল, অনন্যা, অনন্যা! নিশি কাঁদতে কাঁদতে অনন্যার হাত চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছে। কেউ একজন ডাক্তার ডাকেন, আপু কাউকে ডাকো প্লিজ। অনন্যার মৃত শরীর পড়ে আছে বিছানায়, সাদা চাদরে লালচে রক্তের ছাপ স্পষ্ট। আশেপাশের বাতাসেও যেন সেই তাজা রক্তের কাছে গন্ধ মিশে আছে। ভয়, শূন্যতা। সালমান চোখ নামিয়ে ধীরে ধীরে বলে উঠল, এসব আমার জন্যই হয়েছে। তার কণ্ঠে যেন অপরাধবোধ আর কান্না একসাথে জড়িয়ে আছে। ভাবি, আমাকে মাফ করবেন। আমি বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি অনন্যা এমন কিছু করতে পারে। কাল রাতে অনন্যা আমার ঘরে এসেছিল। নোয়া চমকে উঠে দাঁড়ালো, চোখে মুখে বিস্ময় আর শঙ্কার ছাপ। আপনি ঠিক কি বলতে চাইছেন সলমন? সালমান নিঃশ্বাস টেনে গলা পরিষ্কার করলো, হ্যাঁ ভাবি, ও এসেছিল। হঠাৎ জানি না কেন ও বলল ও আমাকে ভালোবাসে, এই বিয়েটা করতে পারবে না। আমি যেন আহিরের সঙ্গে কথা বলে ওকে বিয়ে করি। ঘরের ভেতর মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। নিশি আর নুহা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল, চোখে মুখে অবিশ্বাস আর হতবুদ্ধি, বিস্ময়। আমি তো অবাক হয়ে গেছিলাম। ভাবি, বিশ্বাস করুন, আমি কখনো অনন্যাকে ওইভাবে দেখিনি, তাই স্পষ্ট না করে দিয়েছিলাম। কিন্তু ও তখন কাঁদছিল, অনুরোধ করছিল, বলছিল ও এই বিয়ে করতে পারবে না। আমি যদি রাজি না হই তবে ও নিজেকে শেষ করে ফেলবে। আমি ভেবেছিলাম রাগ করেছে, অভিমান, কিন্তু ভাবতেও পারিনি ও এটা সত্যি সত্যি। কথা শেষ করার আগে সালমানের গলা ভারী হয়ে এলো, চোখের কোণে অশ্রুর আভাস। ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল, সবার নিঃশ্বাস যেন আটকে গেছে। অনন্যার হাসি খুশি মুখটা মনে পড়ছে বারবার। যে মেয়েটা সবার প্রিয় ছিল, এত প্রাণোচ্ছল, তার মনে এতটা অস্থিরতা জমা ছিল, কেউই বুঝতে পায়নি। নুহা ধীরে ধীরে বলল, সলমন, এই বিষয়টা আপাতত ভুলে যান। আপনি কোনো ভুল করেননি। এখন সবচেয়ে জরুরি হচ্ছে অনন্যার জীবন বাঁচানো। দয়া করে তাড়াতাড়ি যান, আহিরকে ডেকে আনুন। সালমান মাথা নাড়িয়ে দ্রুত বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আহির ঘরে ঢুকতেই এক মুহূর্ত থমকে দাঁড়ালো, চোখ আটকে গেল অনন্যার নিথর শরীরের দিকে। সে দৌড়ে গিয়ে অনন্যার পাশে বসে ওর ঠান্ডা হাতটা ধরে ঝাঁকাতে লাগলো, কণ্ঠে আতঙ্ক আর কান্না মিশে গেছে। অনন্যা, হ্যাঁ অনন্যা, চোখ খোল প্লিজ, কথা বল। নুহা এসব কি করে হলো? অনন্যা সুইসাইডের চেষ্টা করেছে। আমি ওর হাত বেঁধে দিয়েছি, কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছে না। আর দেরি করা যাবে না, হাসপাতালে নিতে হবে। কিন্তু বাড়ির লোকজন। কথা শেষ করার আগেই আহির গভীর চিন্তায় ডুবে গেল। মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিল, সালমান, তুই বাইরে যা, আমার গাড়িটা নিয়ে আয়, পেছন দিক দিয়ে আনবি। আমরা অনন্যাকে পেছনের পথ দিয়ে বের করব, কাউকে কিচ্ছু বুঝতে দিস না, তাড়াতাড়ি। সালমান ছুটে বেরিয়ে গেল। আহির আর নুহা তখন অনন্যার নিথর দেহটাকে ধরে ব্যস্ত হয়ে উঠল। ঘরের এক কোণে চুপচাপ বসে আছে নিশি, তার বুকের ভেতরটা হাহাকার করছে। অনন্যার রক্তমাখা হাত আর নিস্তব্ধ মুখটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। সেই হাসি খুশি প্রাণচঞ্চল অনন্যা এভাবে পড়ে আছে নিথর। নিশির বুকের ভেতর কেমন একটা শূন্যতা ছড়িয়ে পড়ছে। নিশি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মনে পড়ল নোহা বলেছিল রোকমিরকে জানাতে হবে। অনন্যা হাসপাতালের একটি ছোট্ট কেবিনে নিথর শুয়ে আছে। তার ফ্যাকাশে মুখের চারপাশে ধূসর ক্লান্তি ছড়িয়ে আছে, আর হাতে স্যালাইনের নরম সূচ বিঁধে আছে। আপাতত বিপদমুক্ত, তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এখনও জ্ঞান ফেরেনি। কেবিনের কোনায় চুপচাপ বসে আছে আহির, নুহা আর সালমান। তিনজনের চোখে মুখে গভীর উদ্বেগ। নিঃশব্দ পরিবেশে মাঝে মাঝে স্যালাইনের ফোঁটা পড়ার ক্ষীণ শব্দ আর কারোর নিঃশ্বাসে ভারী ওঠানামা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রোকমির একটু আগে ফোন করেছিলেন। সব কিছু জানার পর তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন। অনন্যা এখন শঙ্কামুক্ত, কিন্তু তবুও তার গলাতেও উৎকণ্ঠার রেখা স্পষ্ট ছিল। তবে আরেকটি বিষয় সবার মনে খটকা জাগিয়ে তুলেছে। এতক্ষণ হয়ে গেল, বাড়ি থেকে কেউ এলো না।
সালমান মাথা নিচু করে বসে আছে, চোখে মুখে অপরাধের চাপ। মনে হচ্ছে এই ঘটনার দায় যেন একা তাকেই নিতে হবে। নিজের অজান্তেই বারবার মোজা পরা পায়ের আঙ্গুল দিয়ে মেঝে খোঁচাচ্ছে, যেন ভুলগুলোকে মুছে ফেলতে চাই। ঠিক এমন সময় কেবিনের দরজার বাইরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যেই দরজা ঠেলে ভিতরে ঢুকলেন আরিফা বেগম। অনন্যা, মা গো, আমার মা। তিনি ছুটে গিয়ে মেয়ের বিছানার পাশে বসে পড়লেন। অনন্যার শীতল হাত নিজের কাপা হাতে ধরে কেঁদে উঠলেন বুক ফাটিয়ে, যেন সমস্ত বেদনা, সমস্ত সংখ্যা কান্নার স্রোত ভেসে যাচ্ছে। তার এই হাহাকারের মাঝে আবার দরজার সামনে একটি ছায়া এসে থামল। গম্ভীর মুখে ঈশান একটু ঢুকল। তার চোখে উদ্বেগ, ক্লান্তি আর অজানা রাগ মিশে আছে। চারপাশে দ্রুত একবার চোখ বুলিয়ে নিয়ে কোনো ভূমিকা না করে সোজা নুহা আর আহিরের দিকে তাকিয়ে বলল, তোমরা বাইরে এসো, আমাদের এখনই বাড়ি ফিরতে হবে। নুহা আর আহির থমকে গেল। তারা কেউই অনন্যাকে ছেড়ে যেতে রাজি নয়। এমন অবস্থায় মেয়েটাকে রেখে কোথাও যাওয়া সম্ভব? এখনই ফিরতে হবে। ঈশানের কণ্ঠে যেন কোনো আপত্তি সহ্য করার অবকাশ নেই। আসার পথে কতবার জানতে চেয়েছে তারা ঈশান কি হয়েছে, বাড়িতে কি ঘটেছে, কিন্তু পরিবারে ঈশান ছিল নীরব, মুখ শক্ত করে শুধু বলেছে, রৌপমীরের নির্দেশ, সবাইকে বাড়ি যেতে হবে। এই একটুকু বাক্যের ভারে যেন আরও ধূসর হয়ে উঠছে চারপাশের বাতাস। কেমন ঘটলো বাড়িতে? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চারপাশের আলো ফিকে হয়ে এসেছে। একটা চাপা অস্থিরতায় যেন বাতাসে ভাসছে। ঘরের ভেতর জমাট নীরবতা। নোয়া আর আহির বাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই থমকে গেল। ড্রয়িং রুমে কয়েকজন অপরিচিত মুখ, প্রবীণ মধ্যবয়সী কয়েকজন মানুষ। ওদের মধ্যে বসে আছেন আরফের বাবা আফতাব চৌধুরী, তার বৃদ্ধ পিতা, আরফের দাদা আর ওদের পরিবারের আরও কয়েকজন আত্মীয়। সবার মুখে চাপা গম্ভীরতা, যেন কোনো ভারী কোনো সিদ্ধান্ত এসে ঘরের বাতাসকে থমথমে করে তুলেছে। কিন্তু নুহার দৃষ্টি আটকে গেল সোফার একপাশে বসে থাকা মেয়েটার দিকে। নিশি নববধূর বেশে, গাঢ় লাল রঙের কাজ করা শাড়ি, হাতে চুড়ি, কানে দুল, সাজসজ্জার বাহুলে চকচক করছে, অথচ মুখটা বিবর্ণ। নিশির চোখ দুটো শূন্য, একদম ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে, যেন শরীরটা এখানে বসে আছে কিন্তু মনটা বহু দূরে কোথাও হারিয়ে গেছে। ঠিক তার পাশেই বসে আছে আরাফ। নুহার মনে হলো এখানে কিছু একটা ঠিক নেই। এই মুহূর্তে দরজার কাছে এসে দাঁড়ালো সালমান, পা যেন জমে গেল মাটিতে। নিশিকে এই অবস্থায় দেখে বুকের ভেতর একটা ধাক্কা উঠে এলো। নিশি সেই নিঃশ্বাস দৃষ্টি, এই সাজসজ্জা, আরফের পাশে ওর বসে থাকা, সব কিছুতে যেন একটা অদৃশ্য অস্বাভাবিকতা লুকিয়ে আছে। চারপাশে থমথমে পরিবেশের মধ্যে রৌপমীরের গম্ভীর কণ্ঠ শুনতে পাওয়া গেল। ওই তো নোহা, আহির, তোমরা এসেছো, এদিকে এসো। নোহা ধীরে ধীরে এগিয়ে গেল। বুকের মধ্যে একটা অজানা আশঙ্কা মাথা তুলে চিৎকার করতে চাচ্ছে, তবু মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আঙ্কেল, একটু বলবেন এখানে কি হচ্ছে? নিশি এইভাবে আর আরাফের পাশে। কথা শেষ করতে পারল না নোহা। গলার ভেতর কিছু একটা দলা পাখি উঠল। নিশির এই সাজসজ্জা দেখে সে যা ভাবছে সেটা যদি সত্যি হয়। রৌপমীর খানিকক্ষণ নীরব থেকে গলা খাকারি দিয়ে বলেন, তুমি যা ভাবছো ঠিক তাই, নিশির সঙ্গে আরাফের বিয়ে হয়েছে। বিস্ফোরণ ঘটল যেন। নোহার চল শক্ত হয়ে গেল, চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। বিয়ে নিশি আর আরাফের? রৌপমী ধীর কণ্ঠে বলেন, আমি জানি তোমাদের না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, আমাকে ক্ষমা করবে, তবে এটা নিশির পূর্ণ সম্মতিতেই হয়েছে। আর যতই হোক, ও তো আমার মেয়েই, এই সিদ্ধান্তে ওর কোনো ক্ষতি হবে না, এটা আমি নিশ্চিত করেই এটা করেছি। নোহা আর কিছু শুনতে পারছিল না। কানের ভেতর এক ধরনের ভৌ ভৌ শব্দ বাজতে লাগলো। নিশির সেই ফাঁকা দৃষ্টি, মুখের অব্যক্ত কণ্ঠ, সব মিলিয়ে কিছু একটা যেন ভয়ানক রকম ভুল লাগছিল। ঘরের ভেতর এক ধরনের চাপা গুঞ্জন, কথাবার্তা চলছে কিন্তু সালমানের কানে যেন কিছুই স্পষ্ট হচ্ছে না। সব শব্দ মিলেমিশে একটা অস্পষ্ট গুঞ্জনে পরিণত হয়েছে। আফতাব চৌধুরী ভারী গলা কানে এলো ঠিকই, কিন্তু সেই কথাগুলো যেন বহুদূর থেকে আসছে। মা, তুমি তো আমার মেয়ের মতো, আমাদের সমাজে একটা সম্মান আছে। অনন্যা কী কারণে এমন কাজ করলো জানি না, কিন্তু এতে আমাদের মান সম্মান জড়িয়ে আছে। নিশিকে দেখে আমিও রফুকে প্রস্তাব দিয়েছিলাম,
নিশিকে আমার ছেলের বউ করার। আমার ছেলেকে তো তুমি চিনো। নিশি আমাদের বাড়িতে আমাদের মেয়ের মতো থাকবে। সালমান শুনছে কিন্তু বুঝতে পারছে না কিংবা বুঝতে চাচ্ছে না। মস্তিষ্কে সমস্ত কাজ থেমে গেছে। চোখের সামনে বসে আছে নিশি, লাল শাড়িতে, হাতে চুড়ি, কপালে টিপ, সাজসজ্জার বধূর রূপ। তবু সেই অচেনা মুখটা আজ অচেনা লাগছে। ওর নিশি অন্য কারো পাশে বসে আছি বউ হয়ে। শ্বাস যেন আটকে আসছে। বুকের ভেতর একটা অদৃশ্য শিলাস্তূপ চেপে বসেছে। নিশির চোখের দিকে তাকে সালমান দেখতে পেল শূন্যতা, একেবারে খালি, প্রাণহীন। অথচ সেই মুখটাই তো ছিল সালমানের আনন্দের উৎস। এই চোখে তো কত ভালোবাসার ভাষা পড়েছে সে। অভিমানের ঝিলিক দেখলেই বুকের ভেতর এক ধরনের অস্থিরতা নিয়ে সে ছুটে গিয়েছিল কতবার। সে নিশি আজ তার নয়, নিশির জীবনে সালমান নেই। এই সত্যটা মাথার মধ্যে বাজতে থাকলো। মাথার ভেতর ঝাপসা হয়ে সব কিছু ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ খুব করে মনে পড়ল সেই সন্ধ্যার কথা, যেদিন নিশি লালচে শাড়ি পরে সালমানের সামনে দাঁড়িয়েছিল, ঠোঁটের কোণায় হাসি, চোখে দুষ্টামি ঝিলিক। তখন এক ঝিলিক কল্পনায় সালমান ভেবেছিল আজ এই সাজ যদি একদিন তার জন্য হয়, তার নামে এই চুড়ি, এই শাড়ি, এই আলতা রাঙ্গা পা হয়, তাহলে কেমন লাগবে। সেই স্বপ্নের সাজ আজ সত্যি হলো, কিন্তু সাজটা সালমানের জন্য নয়। মনে হলো বুকের ভেতর কেউ এক মুঠো করে তার হৃৎপিণ্ডটা চেপে ধরে আছে। নিশির পাশে বসে থাকা আরবকে দেখে অদ্ভুত এক হাহাকার ছুড়ে গেল তার মনের গহীন থেকে। আজ এই স্বাস্থ্য আমার জন্য ছিল নিশি, এই লাল শাড়ি, এই গহনা, এই আলতা। স্বপ্নে তোমাকে আমি এইভাবেই তো দেখেছিলাম। তবে কেন অন্য কারোর পাশে তুমি বসে আছো? সালমান চোখ নামিয়ে নিল। নিশি তো আছে, নিশির হাসিও হয়তো ফিরবে একদিন, নিশির জীবনও চলবে, কিন্তু সেই জীবনের কোনো কোণে সালমান নেই। হয়তো সেদিন নিশি আরবের পাশে সত্যিকারের হাসি মুখে বসে থাকবে, আর সেই হাসির গল্পে সালমানের নামও থাকবে না। সালমান নেই। নিশির চোখ তুলে তাকাতেই দরজার পাশে স্থির দাঁড়িয়ে থাকা সালমানকে দেখল। তার গভীর দৃষ্টি চুপচাপ, অথচ সেই নীরবতার ভেতর এক অনুচ্চারিত আর্তনাদ, অভিমান, বিস্ময়, বেদনা আর একটা প্রশ্ন, কেন? সেই প্রশ্নটাই নিশির বুকের ভেতর যেন বাজলো ঝনঝন করে। চোখ নামিয়ে নিল সে তড়িঘড়ি করে, যেন চোখাচোখি হয়ে গেলে তার সমস্ত লুকিয়ে রাখা অপরাধ, সমস্ত আত্মগ্লানি ফাঁস হয়ে যাবে। মনে হলো সালমানের সামনে দাঁড়িয়ে নেই, শুধু দাঁড়িয়ে আছে নিজের বিভাগী হৃদয়ের সামনে, যে হৃদয়কে সে নিজেই টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছে। মনের ভেতর কোথাও প্রতিধ্বনিত হতে লাগলো সেই তিনটি শব্দ, কবুল, কবুল, কবুল। প্রতিটি উচ্চারণ যেন তার বুক চিরে বয়ে গিয়েছে। মনে হয়েছিল সেই মুহূর্তে নিজের হাতে সে নিজের স্বপ্নের শেষ পাথরটা মাথার উপর ফেলে দিয়েছে। বিয়ের সময়ে ঘরের ভিড়, আত্মীয়দের কথাবার্তা সব ঝাপসা হয়ে গিয়েছিল তখন। সেই কুয়াশার ভেতর থেকে শুধু একটা মুখই স্পষ্ট হয়ে উঠছিল বারবার, সালমান। প্রতিটি কবুল উচ্চারণের ফাঁকে ফাঁকে মনে হচ্ছিল কেউ যেন কানে কানে বলে যাচ্ছে, এই শেষ নিশি, আজ থেকে তুমি আর সালমান কখনো এক হবে না। আজ দরজার ওপাশে দাঁড়িয়ে সেই কথাটাই যেন চোখ দিয়ে বলে গেল সালমান। নিশি অনুভব করলো সে অপরাধী, শুধু সালমানের কাছে নয়, নিজের কাছেও। সে বিশ্বাসঘাতক, নিজের ভালোবাসা, নিজের স্বপ্নের, নিজের আশাগুলোর। আজ সে কারোর স্ত্রী, সে আজ অন্য কারোর ঘরণী। অথচ এই সংসারের স্বপ্ন তো সে দেখেনি কখনো। যে মানুষটার হাত ধরে জীবন কাটানোর স্বপ্ন সে দেখেছিল, সে তো দরজার ওপাশে দাঁড়িয়ে একজোড়া ভেঙে পড়া চোখ নিয়ে। সালমান আজ অতীত। এই সত্যি তীরের ফলার মতো এসে বিঁধল নিশির বুকের গভীরে। সে কি বলবে? আমি তো চাইনি এমনটা হোক সালমান। নাকি বলবে, আমি তো আপনাকে সত্যি ভালোবেসেছিলাম, বিশ্বাস করুন আমি। না, কিছুই বলা যাবে না। এই দাম্পত্যের বেড়াজালে বন্দী হয়ে ভালোবাসার নাম উচ্চারণ করা মানেই পাপ। আজ থেকে সালমানের নাম মনে পড়লেই গুনাহ হবে। আজ থেকে সালমান সত্যি শুধু স্মৃতি, আর সেই স্মৃতি ছুঁতে গেলেই হাত পুড়ে যাবে। মনের গোপনের কোণে হয়তো ভালোবাসা চিরকাল অক্ষত থাকবে, কিন্তু তা কেবলই পাথরের মতো নির্বাক, নিস্তব্ধ, স্পর্শ করলে রক্ত ঝরবে। নিশি বুঝে গেল এই দুঃসহ শূন্যতা, বুকের ভেতর লুকিয়ে রাখা এই মৃত্যু, এই তীব্র দাহ নিয়ে তাকে বাকি জীবন বেঁচে থাকতে হবে। তার মুখে হাসি থাকবে, সংসারের কথা থাকবে, সম্পর্কের দায় থাকবে, কিন্তু সেই হাসির আড়ালে চিরকাল দগ্ধ হবে তার বুকের গভীরতম অনুভূতি। কারো তা বোঝার সুযোগ থাকবে না,
কেউ তা জানতে পারবে না। নোহা সামনের দিকে এক পা বাড়িয়ে এগিয়ে গেল। চারপাশের মানুষের কোলাহল, হাস্যোজ্জ্বল মুখ, আনন্দ, সব কিছুই স্পষ্ট, অথচ তার কাছে যেন কোনো শব্দই ঠিকভাবে পৌঁছাচ্ছে না। সব কিছু কেমন আবছা লাগছে, কেমন অস্পষ্ট। বুকের ভিতর এক অজানা শূন্যতা, যেন একটা অদৃশ্য ভার। নিশিকে আজ নতুন পরিচয়ে বিদায় জানাতে হবে, এই বাস্তবতায় কিছুতেই মেনে নিতে পারছে না নুহা। এতদিন জীবন তার পাশে ছিল, এক ছাদের নিচে একই আলো বাতাসে বেড়ে উঠেছে। সে আজ অন্য এক পৃথিবীর মানুষ হয়ে যাবে। এই পরিবর্তন এত দ্রুত, এত নিঃশব্দে ঘটে গেল যে নোয়া ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নেবে। সামনে দাঁড়িয়ে থাকা আফতাব চৌধুরীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আঙ্কেল যদি কিছু মনে না করেন, আমি আমার বোনের সাথে একটু কথা বলতে চাই। আফতাব চৌধুরীর হাতে ঘড়ির দিকে তাকালেন। সন্ধ্যার আলো ফিকে হয়ে রাতের ছায়া গাঢ় হচ্ছে। ক্লান্ত স্বরে বলেন, হ্যাঁ মা, নিশ্চিত, তবে বেশি সময় নিও না, আমাদেরও ফিরতে হবে। নোহা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারপর নিশির হাত ধরে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর নোহা নিশিকে নিয়ে নিচে নেমে এলো। মুখের স্বাভাবিক ভাব ধরে রেখেছে, যেন কিছুই হয়নি, যেন সব কিছুই ঠিকঠাক আছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে কিছুই বদলায়নি, কেউ বদলায়নি। রশ্মির কাছে এসে স্নেহ ভরে বলেন, তাহলে চলো মা, নিশিকে এবার বিদায় দিই। নোয়া কিছু বলল না, শুধু মাথা নত করলো। বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। মানুষের মুখে হাসি, সৌজন ও বিনিময়ের ভিড়। বিদায় স্মৃতির সাদামাটা দৃশ্য। নিশিকে শ্বশুরবাড়ির গাড়িতে তুলে দেওয়া হলো। নোহার মনে হলো নিশি বদলে গেছে, কেমন যেন অচেনা লাগছে তাকে। এই কয়েক ঘন্টার মধ্যে কি যেন হলো যে তার বোনের চোখের ভাষা পাল্টে গেল। নোয়ার বুকের ভেতর এক অস্থিরতা ক্রমশ বাধা পাচ্ছে। হয়তো কিছুই হয়নি, হয়তো সব কিছুই আছে, তবু কোথাও একটা অদৃশ্য শঙ্কা, কোথাও একটা অজানা প্রশ্ন রয়ে গেল। রাতের আকাশটা আজ যেন একটু বেশি নীরব। চাঁদটাও মেঘের আড়ালে লুকিয়ে নিঃশব্দে গাঢ় অন্ধকার ছড়িয়ে দিয়েছে চারপাশে। কোথাও কোনো শব্দ নেই, শুধু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে প্যাঁচার ডাক। সেই ডাক যেন নিস্তব্ধতার বুক চিরে বলে যায় কিছু একটা ঠিক নেই। কোথাও একটা অজানা হাহাকার লুকিয়ে আছে। আহির হাসপাতাল থেকে ফিরেছে, ক্লান্ত শরীর, ক্লান্ত মন। দরজা ঠেলে ঘরে ঢুকে খেয়াল করলো নুহানি। বুকের ভেতর হালকা অস্থিরতা। এত রাতে কোথায় গেল সে? আহির ঘরময় চোখ বুলিয়ে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। চারিদিকে চুপচাপ। হঠাৎ মনে পড়ল হয়তো দাদির ঘরে। পা টিপে টিপে এগিয়ে গেল, দরজার ফাঁক গলে ভেতরে তাকালো। চোখ আটকে গেল। আফিয়া বেগম জায়নামাজে বসে আছেন, কোলে নুহা মুখ লুকিয়ে শুয়ে। মেয়েটা ফিসফিস করে কিছু বলছে, আর দমচাপা কান্না মিশে যাচ্ছে তার কথায়। আহির দেখল নোয়া ক্ষীণ ফোপানো কাঁপন সারা ঘরটাকে ভারী করে তুলছে। সেই কান্নার শব্দে আহিরের বুকের ভেতর কেমন একটা ব্যথা বাজল, অদৃশ্য অথচ গভীর। আফিয়া বেগম আহিরকে দেখে কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু সে হাত তুলে ইশারায় থামালো। সময়ের ফাঁকে খানিকটা বিরতি। কিছুক্ষণ পর আহির আবার ফিরে এলো। এবার নুহা ঘুমিয়ে পড়েছে। চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর রেখা এখনো স্পষ্ট। আফিয়া বেগম ফিসফিস করে বলেন, দাদু ভাই, ভেতরে আয়, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আহির এগিয়ে গেল, নিঃশব্দে দাঁড়িয়ে তাকালো। নোহার ঘুমন্ত মুখ যেন শিশুর মতো শান্ত, অথচ সেই মুখের কোণে লেগে আছে বিষাদের চাপ। আহির নির্লিপ্ত স্বরে বলল, উনি এখানেই থাকুক, আমি ঘরে যাচ্ছি। আফিয়া বেগম তৎক্ষণাৎ বলেন, থাম, এই বুড়ি মানুষ সারা রাত বসে থাকবে নাকি? ওকে কি আমি একা হাতে খাটে তুলতে পারবো? ও কি এভাবে মেঝেতেই ঘুমাবে? আহির কিছুক্ষণ চুপ, তারপর নিঃশ্বাস ফেলে বলল, তাহলে কি করব? দাদি চোখ সরু করে তাকালেন, গলে একটুখানি রসিকতার ঝলক। এত বড় যুবক বউয়ের ভার নিতে পারবি না, কোলে তুলে খাটে শুয়ে দিয়ে যা। আহির আর কিছু বলল না, ধীরে ঝুঁকে পড়ল। দুয়াতে খুব সাবধানে তুলে নিল নোহাকে। মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান কিছু ধরে রেখেছে বুকে। এত হালকা, এত নীরব, কিন্তু বুকের গভীরে সেই ভার অন্যরকম। ওইদিকে যাচ্ছিস কেন? খাট তো এদিকে। আফিয়া বেগমের কথাই থেমে গেল আহির। একটু হাসলো, তারপর বলল, আমার বউকে আমি ঘরে নিয়ে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে ঘুমাও বুড়ি। বলেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো।
বুকের কাছে নুহাকে আরও একটু শক্ত করে চেপে ধরল, যেন অজান্তে তাকে নিরাপত্তা দিচ্ছে, আবার নিজেও সেই নিরাপত্তায় আচ্ছাদিত হচ্ছে। ঘুমন্ত নুহার মুখে প্রশান্তির ছায়া, যেন নিজের অজান্তে সে জেনে গেছে এই বুকই তার আশ্রয়, এই বুকই তার চিরচেনা ঘর। আহির নুহাকে খাটে শুইয়ে দিল ধীর নিস্তব্ধ এক স্পর্শে, যেন গভীর মমতায় গাথা এক আদরের পরশ। নুহার চোখ দুটি বন্ধ, নিস্তেজ মুখখানা সারাদিনের ক্লান্তি আর অশ্রুজলের ভার বয়ে নিয়ে এসেছে। সেই মুখে এক ধরনের নীরব শান্তি। ঘরের কোণে আলো জ্বলছে না, জানালার ফাঁক গলে চাঁদের ক্ষীণ মলিন আলো এসে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। সেই আলো এসে পড়ে নুহার মুখ ছুঁয়ে দিচ্ছে, স্নিগ্ধ কোমল আলোয় যেন সে আরও মায়াময়ী হয়ে উঠেছে, যেন কোনো অপরূপ শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত প্রতিচ্ছবি। আহির নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়ে রইল। মুহূর্তটা থমকে গেল, সময় যেন তার সমস্ত গতি হারিয়ে ফেল। এই শান্ত মুখের সামনে নুহার কপালের উপর এলোমেলো চুলের গোছা নেমে এসেছে। আহির হাত বাড়ল, আঙ্গুলের স্পর্শে খুব আস্তে করে সরিয়ে দিল সেই চুল। অতি মৃদু অতি স্নেহময় সেই ছোঁয়ায় আহিরের নিজের ভেতরে যেন একটা নরম শিহরণ বয়ে গেল, অচেনা এক আবেগে, যেন অনির্বচনীয় এক টান। নুহার নিঃশ্বাসের ধীর স্পন্দন শোনা যাচ্ছে, নিঃশব্দ রাতে সেই মৃদু শ্বাসের আওয়াজ যেন ঘরের নিস্তব্ধতা আরও গভীর করে তুলেছে। আহির আস্তে করে খাটের পাশে মেঝেতে বসে পড়ল, মাথাটা খাটের ধারে ঠেকিয়ে রাখল, চোখের পলক্ষীন দৃষ্টি নিবদ্ধ নুহার মুখে। কতক্ষণ এভাবে বসেছিল আহির নিজেও জানে না। সময়ের হিসেব তখন অর্থহীন। বাইরের রাত আরও গভীর হয়েছে, নীরবতা গাঢ় থেকে গাঢ়তর। দূরে কোথাও রাত জাগা এক পাখি ডেকে উঠল, সে ডাকও যেন নিস্তব্ধতারই অংশ হয়ে গেছে। আহির টের পেল না কখন তার চোখের পাতায় ঘুম নেমে এসেছে। ক্লান্ত শরীর আর মায়ায় ভরা হৃদয়ের ভারে সে সেখানেই ঘুমিয়ে পড়েছে, নোয়ার ঠিক পাশেই, তার নিঃশ্বাসের ছায়, তার মায়ার পরশে। দুজনেই ঘুমিয়ে আছে একই ছাদের নিচে, একই নিঃশ্বাসের স্পন্দনে, কিন্তু হয়তো এখনও দুই ভিন্ন জগতে। অথচ চাঁদের আলোয় এসে দুজনকে এক সূত্রে গেঁথে রেখেছে নির্ভরতার এক নীরব বন্ধনে। একটি শান্ত সকাল, সূর্যের প্রথম রশ্মি দুলতে দুলতে জানালার পর্দা ঠেলে ভেতরে প্রবাহিত হচ্ছিল। নুহা ধীরে ধীরে চোখ খুলে নিজের চারপাশে তাকালো, মনে এক অস্বস্তি ঢুকে পড়ল, যেন কিছু একটা ঘটেছে, কিন্তু কি? তার দৃষ্টি খানিকটা মলিন, মনে হচ্ছিল তার পিছু থেকে কিছু অবদ্ধ ঘটনা তাকে তাড়া করছে। সজাগ হয়ে এসে বসে পড়ল, তার চোখ পড়ল খাটের পাশে যেখানে আহির শুয়েছিল। সে কি সারাত এইভাবে শুয়েছিল? নুহা অবাক হয়ে মৃদু সুরে উচ্চারণ করল, আহির, আহির, শুনতে পাচ্ছেন? আহির ধীরে ধীরে চোখ খুলে গা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। তার মনে কিছুই গুছিয়ে উঠতে পারছিল না। গত রাতের স্মৃতিগুলো তার মনে অস্পষ্ট, যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। সে কখন এখানে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। নোহা উঠে দাঁড়িয়ে ধীর পায়ে আহিরের দিকে এগিয়ে এসে বলল, আপনিই তো আমাকে নিয়ে এসেছেন, তাই না? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এখানে কেন ঘুমালেন এমন অদ্ভুতভাবে? আহির কিছুটা অস্বস্তিতে পড়ে রেশ ধরে বলল, ওই আসলে মানে আমি আপনি কি কোনো অপরাধের অভিযোগ করছেন? এভাবে জেরা করছেন যে? নোহা একটু থেমে গিয়ে শান্ত গলেই উত্তর দিল, জেরা কখন করেছি? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। তবে আপনার আচরণটা একদমই অদ্ভুত মনে হচ্ছে। আপনি কি গতকাল রাতেও? আহির চুপচাপ মাথা নেড়ে বলল, একদম বাজে কথা বলবেন না নুহা, আমি তেমন কিছুই করিনি। আগের দিনের ঘটনা আলাদা। আপনি এতটাও সুন্দরী নন যে আমি বারবার হুঁশ হারিয়ে ফেলব। আপনি ঘুমোচ্ছিলেন আর আমি আপনার সুযোগ নেব, কিভাবে ভাবতে পারেন? নোহা অবচেতনভাবে খাটের বালিশটা সোজা করতে করতে বলল, বুঝেছি, আপনি সুন্দরী মেয়ে দেখে অভ্যস্ত আছেন। আমি তো আপনার এক্স গার্লফ্রেন্ডকে আগের দিন দেখেছিলাম, ভীষণ সুন্দরী ছিল। কি যেন নাম ছিল তার? আহির তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বলল, সেসব জেনে আপনি কি করবেন? এসব নিয়ে আপনার কি আগ্রহ আছে? নোহা, আপনি একেবারে ডিফিকাল্ট বইয়ের মতো প্রশ্ন করছেন। নোহা একটু হাসলো, তারপর হালকা রসবোধে বলল,
আপনি তো সবসময় বউ বউ বলেন, তো আমি বউয়ের মতো প্রশ্ন করলে সেটা কি দোষ? আহির একবার এগিয়ে এসে তার গলা গভীর করে বলল। নুহা তার দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বলল, কি বললেন আপনি? একটু আগেই তো বললেন আপনি কোনো সুযোগ। কথাটা শেষ না করে সে দ্রুত এগিয়ে এসে বলল, আমি কিন্তু আপনাকে। এমন সময় আচমকা আহির তার দুটি হাত দিয়ে নুহার কোমর টেনে নিল, নুহাকে আরো কাছে আনলো। নুহা একটু চমকে তাকিয়ে রইল, তার কপালে অল্প ঘাম জমতে শুরু করলো। আহিরের এত কাছাকাছি এসে তার স্নিগ্ধ গন্ধে কিছুটা বিভ্রান্ত হয়ে নুহা এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু আহির তার কোমর শক্ত করে ধরে রাখলো। নুহার গলায় এক ধরনের কাঁপুনি এসে গেল, তার কণ্ঠস্বরে স্পষ্ট উদ্বেগ। আপনি আপনি কি করছেন আহির? আহির মৃদু হেসে তার চোখে চোখ রাখল, যেন সে বহু আগে থেকেও এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল। গভীর কণ্ঠে বলল, বউ বলে শুধু ডাকলেই হবে? এবার সত্যিটা বলা দরকার। আমি আপনার সঙ্গে থাকতে চাই নুহা, সারা জীবন, ঠিক এইভাবে, হয়তো আরও কাছে। আমি চাই আমাদের সংসার হোক, স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু কাগজের কিছু শব্দ না হয়ে সত্যি হোক। নুহা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আহির এক আঙ্গুল রাখলো তার ঠোঁটে। শুনবেন না আমার কথা? আপনি কখনো আমার পরিবারকে নিজের মনে করেননি, সবসময় নিজেকে গুটিয়ে রেখেছেন। আমি চাই আপনাকে একটা সত্যিকারের পরিবার দিতে, যেটা শুধু আপনার আমাদের। আমি জানি আমি অপরাধী, কিন্তু আমি মন থেকে দুঃখিত। যদি শাস্তি দিতেই চান দেবেন, আমি মেনে নেব, সারা জীবন মেনে নেব। কিন্তু একটা চান্স দিন নুহা, কথা দিচ্ছি আপনার বিশ্বাস কখনো ভাঙব না। আপনাকে ঠিক এভাবেই আঁকলে রাখবো, একজন সত্যিকারের স্বামী হয়ে। নুহার মুখে কোনো রকম প্রতিক্রিয়া ফুটে উঠল না। আহির একটু হেসে বলল, আপনাকে এখনই উত্তর দেওয়ার দরকার নেই। 3 দিন সময় দিলাম, ভাবুন, তারপর উত্তর দেবেন। যদি না হয় তাহলে আমি আহির ইবনান মীর কথা দিচ্ছি, আমি আপনাকে এই সম্পর্ক থেকে পুরোপুরি মুক্ত দেব। আর যদি হ্যাঁ হয়, তবে সারা জীবন আপনি আমার থাকবেন। এই ধোঁয়াশার সম্পর্ক আমি আর টানতে চাই না। আহির একটু থেমে মুখে দুষ্টামি ভরা হাসি এনে বলল, আমার মতো ভালো ছেলে কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও পাবে না, একবার ভেবে দেখো। তারপর সে এক পা পিছিয়ে গেল, হাত উঠিয়ে ঘাড় টানতে টানতে বলল, উফ, বেশ ক্লান্ত লাগছে, যাই ফ্রেশ হয়ে আসি, ঘাড় ব্যথা করছে। নুহা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার ঠোঁটের কোণে অল্প হাসির আভাস ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না। তার চোখে কিছু প্রশ্ন ছিল, কিছু অনুভূতি যা সে নিজেও স্পষ্ট করে বুঝতে পারছিল না। সকালেই অনন্যাকে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে একটাও কথা বলেনি। যখন তার জ্ঞান ফেরে তখনও তার ঠোঁট বন্ধ ছিল, কেবল নীরবে বসেছিল। বাড়িতে আনার পর সে যেন নিজেকে গুটিয়ে নিয়েছে 4 দেওয়ালের মধ্যে। বাইরে বেরোনোর কথা তো দূরের কথা, তার চোখও কোনো অভিব্যক্তি ছিল না। আজ নিশির শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল সবার, কিন্তু কারোর মনেই যেন যাওয়ার ইচ্ছে ছিল না। গত রাতের ঘটনাগুলো সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। মেহমানরা এক একে বিদায় নিয়েছে, যারা রয়ে গিয়েছে তারাও সকালের খাবার শেষ করেই বেরিয়ে গেছে। বাড়ি যেন এক অদ্ভুত শূন্যতায় ঢেকে গেছে। দরজার পর্দাগুলো নিঃশব্দে দুলছে বাতাসে। বারান্দার নিচে পায়রাগুলো গুটিসুটি মেরে বসে আছে, অথচ কোনো শব্দ নেই। সব যেন থমকে গেছে। রৌফ মীর বলে গেছেন বিকালের দিকে নিশি আর আরবকে বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু কেউই নিশ্চিত ছিল না তারা আদৌ আসবে কিনা। এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে গিয়েছে সবাই। সময়ের স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু কেউ যেন তার গতি বুঝতেই পারছে না। ইরিনা দরজা ঠেলে সালমানের ঘরে ঢুকলো, চোখে চিরচেনা আত্মবিশ্বাসের ঝলক। কি রে সালমান, আমাকে ডেকেছিস? সালমান খাটে হেলান দিয়ে বসেছিল, চোখে এক ধরনের ক্লান্তি লেপ্টেছিল। ধীর গতিতে মাথা নাড়িয়ে শুধু বলল, তার কণ্ঠে কোনো আবেগের ছোঁয়া ছিল না, বরং যেন এক অদৃশ্য ভার বইছে। আমি কাল ইতালি ফিরব, তুই এখানে থাকতে চাস? থাকলে থাক, তবে একটা কথা তোর জানা উচিত, আহির কখনো তোর হবে না। শুধু শুধু আশার মরিচিকা নিয়ে বসে থাকিস না। ইরিনা এক মুহূর্ত থেমে সালমানের দিকে তাকালো, তারপর হালকা হাসলো, যেন এই কথাটা বহু আগেই জানতো। কাল সকালে ফিরবি নাকি রাতে? টিকিট বুক করেছিস? থাক, আমি দেখে করে দিচ্ছি।
বলে সে ঘর থেকে বেরিয়ে যেতে নিল, কিন্তু ঠিক তখনই সালমান একটু সামনে ঝুঁকে বলল, দাঁড়া, তুই সত্যি যাবি?